প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আমরা আজকে ইয়াং নাইটে কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বিভিন্ন ধরনের মিডিয়া, বাংলাদেশের বাইরের যে গণমাধ্যমগুলো আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন জায়গায় বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে একটা বড় পরিমাণ টাকা লোপাট হয়ে যাওয়া, রিজার্ভ চুরি হয়ে যাওয়ার ঘটনা, যেটা আসলে শুধুমাত্র সরকারকে বা নীতি নির্ধারকদের না, সাধারণ মানুষকে, ব্যবসায়ী যারা আছেন তাদেরকে ভাবিয়ে তুলেছে জিনিসটা, যে আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিভিন্ন লেনদেন করছি, কেনাকাটা করছি, কিন্তু আসলে আমরা নিরাপত্তার বিষয়টা কতটুকু ভাবছি, বা নিরাপত্তা নিয়ে আমরা কতটুকু সচেতন, বা এই নিরাপত্তার জন্য কি শুধু সরকার কাজ করবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে, নাকি সমাজের অন্যান্য মানুষজনদের কাজ আছে এখানে। তো এই ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। দুইজনকে আমরা পেয়েছি, আমরা আমাদের স্টুডিওতে একজন আছেন, উনি মুমিনুল ইসলাম শিপলু, ওয়েবভিও সফটওয়্যার, উনি সিইও। তিনি নিরাপত্তা, বিশেষ করে অনলাইন পেমেন্ট গেটওয়ে, তারপর ই কমার্স ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকেন। এবং স্কাইপিতে আমরা পেয়েছি আমাদের একজন পরিচিত সাংবাদিক, আমাদের প্রিয় মুখ, মিজানুর রহমান সোহেল। তিনি প্রিয়.com এর সিনিয়র রিপোর্টার, তিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। আমরা আশা করি খুব ভালো এবং ইন্টারেস্টিং একটা আলোচনা আজকে আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন 81892117 নম্বরে সরাসরি ফোন করে, অথবা আমাদের ফেসবুকে যে পেজ আছে সেখান থেকে আপনারা আমাদের সাথে প্রশ্ন করতে পারেন। তো চলুন দর্শক, আমরা আজকে কথা শুরু করি। প্রথমে শিপলু ভাই বললে তো অসুবিধা হয় নাকি, পুরো নাম বলতে হবে? না, আচ্ছা, মুমিনুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে আমরা প্রথমে জানতে চাইবো যে সারা দেশের মানুষজন কিন্তু একটা বিষয়ে কথাবার্তা বলছে যে এটা কিভাবে সম্ভব, বা এই যে টাকা লোপাট হয়ে গেল, সেই নগদ ক্যাশ নাকি গোল্ড নাকি, এটা মানে বিষয়টা যদি একটু সহজ করে আমার দর্শকদের জন্য বলেন যে কি হয়েছিল আসলে। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ফেডারেল রিজার্ভ ব্যাংকে যেভাবে টাকাটা আমাদের রিজার্ভ থাকে, সেটা অ্যাকচুয়ালি একটা ডিজিটাল মানি হিসাবে থাকে। হ্যাঁ, এটার এগেনস্টে থাকতে পারে গোল্ড, থাকতে পারে ডলার, থাকতে পারে, সেটা আলাদা ইস্যু, কিন্তু মেইনলি টাকাটা ডিজিটাল মানি হিসাবে থাকে। তো এইটা যখন ট্রান্সফার করা হয়, অ্যাকচুয়ালি 250টা দেশের ব্যাংকগুলা মানে তাদের ওইখানে টাকাটা রাখে। কেন রাখে শিবলু ভাই? এইটার মেইন কারণ হচ্ছে এটা সেন্ট্রালাইজ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রান্সফার করবে, ইন্টার কান্ট্রি ট্রান্সফার করবে, তখন এই আসলে একটা সেন্টার জায়গা থেকে যখন ট্রান্সফার করা হয়, তখন এটা ইজিএস্ট ওয়েতে ট্রান্সফার করা হয়। এই জন্যই আর কি মেইনলি ওখানে রাখা হয়। এছাড়া যেহেতু ডলারটা হচ্ছে এখন মেইন কারেন্সি, সেহেতু তারা যেহেতু ডলারের সবকিছু মেনটেন করে, সেহেতু ওই জন্যই ওখানে আমরা আসলে ডলারটা রাখি। কারণ এই হিউজ অ্যামাউন্টের যে ডলারগুলো আসে, সেটা প্লেনে করে বাংলাদেশে আনা, আবার এখানে ট্রান্সফার করা, এটা একটা বিগ একটা ইস্যু হয়ে যায়। আসলে টাকা পয়সা বা অর্থ তো আসলে এক জায়গায় বসে থাকার না, সেটা তো ট্রান্সফারেবল করতেই হবে। হ্যাঁ, তারপরে এটা এখান থেকে আসলে যে সুইফটের, মানে এইটা পত্রপত্রিকার মাধ্যমে যেভাবে আসতেছে, সেটা বলা হচ্ছে যে সুইফটের মাধ্যমে আসলে ট্রান্সফারটা হচ্ছে। এখন সুইফটের মাধ্যমে যদি ট্রান্সফার হয়ে থাকে, তাহলে এখানে দুইটা কোশ্চেন, যে সুইফটের মাধ্যমে কে করতেছে, অথবা সুইফটের ভিতর থেকেই কি করা হচ্ছে নাকি। যদি আমরা এরকম বলি যে সুইফটের ভিতর থেকেই করা হচ্ছে, তাহলে এটাকে অবশ্যই তাহলে সুইফটের সিস্টেমটাকে হ্যাক করতে হবে। এখন সুইফটের সিস্টেমকে হ্যাক করতে গেলে দুইটা ওয়েতে করতে হবে। এক হচ্ছে সুইফটের পুরো সার্ভারটাকে আপনার নিজের কন্ট্রোলে নিতে হবে, নিয়ে আপনাকে এটা ফিজিক্যালি নিয়ে তারপরে আপনি সেটাকে ডিসক্লোজ করে বিভিন্নভাবে টাকাগুলো ট্রান্সফার করতে পারতেছেন। আর সেকেন্ড ওয়ে হচ্ছে যে আপনি সুইফটের যে সফটওয়্যার সিস্টেমটা আছে, সেটাকে ব্রেকডাউন করতে হবে। সুইফটের সফটওয়্যার সিস্টেম এটা এত বেশি সিকিউর, মানে এত বেশি সিকিউর যে জন্য 250টা দেশ তাদেরকে ট্রাস্ট করতে পারতেছে। হ্যাঁ, তো এই জন্য আসলে মানে সেটা ব্রেকডাউন করা আদৌ পসিবল না। আর হচ্ছে হয়েছে, হ্যাঁ, তাহলে কিভাবে হলো? আচ্ছা, তাহলে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি এটা ট্রান্সফারটা, মানি ট্রান্সফারটা যখন হয়, আমরা আউটসোর্সিং করি, তো আমাদের যে ক্লায়েন্টগুলা আছে, মানে যখন সরাসরি আমাদের ব্যাংকে ট্রান্সফার করে ডলারগুলা, তখন বলে যে শিপলু, তোমার যে ব্যাংকে টাকা, মানে তোমার অ্যাকাউন্ট আছে, তোমার সুইফট কোড, নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও। তো সুইফট কোড কিন্তু এখানে একটা বিগ ইস্যু, কারণ হচ্ছে এই সুইফট কোডের থ্রুতেই আসলে টাকাটা ট্রান্সফার করতেছে। এখন তাহলে ক্লায়েন্ট কি করতেছে? ক্লায়েন্ট বলতেছে যে ওকে, মানে তার ব্যাংক থেকে তার ব্যাংকে বলতেছে যে অমুক ব্যাংকের সুইফট কোডে তুমি টাকাটা সেন্ড করে দাও। মানে ভিতরের প্রসেসটা এরকমই হয়, কিন্তু সে নর্মালি একটা ইন্টারফেস থেকে সে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে।
হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তাহলে ওইখান থেকে এক সুইফট থেকে আরেক জায়গায় আরেকটা সুইফট কোডের মানে ব্যাংকগুলোতে যখন ট্রান্সফার করবে তখন এখানে একটা মেসেজ আদান প্রদান হয়, সেটাকে অ্যাডভাইস বলা হয়। হ্যাঁ, পেমেন্ট অ্যাডভাইস করা হবে। তো এখন যদি সামহাও আমাদের যে ডলারটা ট্রান্সফার হয়েছে সামহাও বাংলাদেশ ব্যাংকের কোনো একটা সিস্টেম থেকে কেউ অ্যাডভাইস করে থাকে যে অমুক ব্যাংকে তুমি হচ্ছে টাকাটা ট্রান্সফার করো, এত পরিমাণ টাকা পাঠাও, তখনই সুইফট তাদেরকে টাকাটা ট্রান্সফার করে দেবে। তারা কি এটা ভেরিফাই করে না যে নাকি এটা ভেরিফাই করার সুযোগ কম, যে এটা কে পাঠালো, নাকি ওই কোড দেখলে বুঝবে যে এটা ভেরিফাইড অলরেডি? না, কোড দেখলে আপনি যখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমি হচ্ছে এখন ইন্ডিয়াতে কিংবা আমার ইউএসএ তে আমি কিছু টাকা পাঠাবো কিংবা আমার ক্লায়েন্ট টাকা পাঠাচ্ছে, তখন সেটা সেখানকার লোকাল ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছে, সেন্ট্রাল ব্যাংক থেকে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকে আসতেছে, তারপরে আমার লোকাল ব্যাংকে আসতেছে। ব্যাপারটা এইভাবে ঘটে। এবার আমি একটু মিজানুর রহমান সোহেল ওনার কাছে যাব। সোহেল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছ থেকে আমি যে বিষয়টা প্রথমে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশে তো বটেই, আমি জানি না, আপনারা বলতে পারবেন ভালো যে সারা বিশ্বে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা, যেটা শিপলু ভাই বলছিলেন যে 250টার বেশি দেশের কেন্দ্রীয় ব্যাংকের টাকা এখানে জমা থাকে, ডলার বা গোল্ড যে কোনো ভাবে। তো এই ঘটনাটা 1 মাসের বেশি সময় ধরে বা 1 মাসের বেশি আগে ঘটেছে, আমরা জেনেছি, আমরা জানবো তো আপনাদের মাধ্যমে, যারা জার্নালিস্ট আছেন তারা, কিন্তু আমরা এটা অনেক পরে জানলাম বা অন্য দেশের মাধ্যমে জানলাম। তো এইটা আসলে আমরা তো পরে জানলাম কেন, নাকি আমাদের জানার দরকার ছিল না? কি মনে হয় আপনার কাছে? ব্যাপারটা আসলে খুব মানে বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ পৃথিবীর যেখানে আমাদের বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু যখন হচ্ছে সাথে সাথে কিন্তু সেটা মিডিয়াতে চলে আসতেছে, বিভিন্ন কিছু হলে আরো বেশি আছে মনে হয়। ডেফিনেটলি সেটা তো আরো আগে আছে, কিন্তু আমরা খুব অবাক হলাম যে এটা 1 মাস আগে এটা ফিলিপাইনের একটা পত্রিকাতে নিউজ আসছে, অথচ 1 মাস পরে এসে আমরা খবরটা দেখলাম। আমার যেটা বেশি মনে হয় যে হতে পারে যে আমরা এটা মিস করে গেছি। এটা নিয়ে হয়তো ফিলিপাইনের একটা মিডিয়াতে আলোচনা হয়েছিল, এরপরে কিন্তু আর অন্য কোনো মিডিয়াতে ওইভাবে তখনও আসে নাই। তো যখন বাংলাদেশে এটা 1 মাস পরে ধরা পড়লো, জানা গেলো, তখন না এটা আমরা দেখলাম যে রয়টার্স বা আরো অন্যান্য বড় বড় মিডিয়া পরে এটা আলোচনায় নিয়ে আসলো। তো আমার মনে হয় যে আমরা মিস করে গেছি, আমরা খেয়াল করি নাই। এটা জানলে আমাদের বাংলাদেশে মানে অনেক তো পক্ষে অনেক আছে, অনেক মিডিয়া আছে, কেউ না কেউ তো আসলে সংবাদটা করতো। আমার মনে হয় যে এটা মিস হয়ে গেছে, এটি বড় ব্যাপার। অনেক ধন্যবাদ যে আসলে আমাদের এই বিষয়টা। তা আমি যদি এইটা আপনাকে জানতে চাই যে আমাদের দেশের মিডিয়া যারা কাজ করছে, আপনারা বা আরো যেগুলো প্রিন্টেড মাধ্যম যেগুলো আছে, টেলিভিশন আছে, অনেক সিনিয়র জার্নালিস্ট আছেন, দীর্ঘদিন ধরে এই ধরনের বিট করেন, বিজনেস বিট বা ফাইন্যান্স বিট বা এই ধরনের কভার করেন। তো এখন প্রত্যেকটা কাজে যেহেতু আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, আমার শিক্ষার ক্ষেত্রে বলি, আমার ব্যাংকিং এর ক্ষেত্রে বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে টেকনোলজির উপর ডিপেন্ড করছি। কিন্তু এই ডিপেন্ডেন্সিটা কি এটার পাশাপাশি আমাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কতখানি সচেতন? আপনি যেহেতু কাজ করেন, বিভিন্ন লেভেলে ওঠা বসা করেন, তাদের মধ্যে কি দেখেছেন যে নিরাপত্তা নিয়ে তারা কতটুকু ভাবেন? নিরাপত্তা নিয়ে বাংলাদেশে অনেক আগেই 2011 সালে সম্ভবত বিটিআরসি একটা কমিটি গঠন করছিল। আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এটা নামকা অবস্থায় একটা কমিটি ছিল। এই কমিটিতে বলা হয়েছিল যে এটা পুলিশ থেকে শুরু করে বিটিআরসি লোকজন থেকে শুরু করে তারপরে যারা সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশে কাজ করে, এরকম অনেক লোকের এখানে থাকার কথা ছিল বা ওইটা ছিল। আমরা দেখছি একটা ওয়েবসাইটে ছিল, সেখানে বলা হয়েছিল যে এখানে মেইল করলে এটা রিপ্লাই দেবে বিটিআরসি এবং তারা ব্যবস্থা নেবে। আমরা দেখছি 11 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ওরা কোনো ব্যবস্থা আসলে নেয়নি শেষ পর্যন্ত। অনেকেই আমরা শুনছি, অভিযোগ করছে। এরপরে আইসিটি ডিভিশন আমরা দেখছি যে একটা নতুন করে উদ্যোগ নিল, তারা তখন একটা নতুন একটা খুলছে, নাম্বার দিছে একটা, যে এখানে যেন আমরা সবাই অভিযোগ করি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি যে অনেকেই অভিযোগ করতেছি, কিন্তু এই অভিযোগটার কোনো নেই, মানে ফিডব্যাক আমরা ওইভাবে পাচ্ছি না। সরকারও বিভিন্ন সময় রেসপন্স নাই। সরকারও বিভিন্ন সময় দেখছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, বিশেষ করে বাংলাদেশের ব্যাংক যারা সিটিও যারা আছেন ওনাদের একটা সংগঠন আছে, ওরাও আমরা দেখছি বিভিন্ন সময় সিকিউরিটি নিয়ে কাজ করছে। কিন্তু এই সিকিউরিটি মানে বললেও আসলে আমরা দেখছি যে কাজের ক্ষেত্রে এটা খুব বেশি বাস্তবায়ন হয়নি। সরকার বলছে যে তারা এটা ব্যবস্থা নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে,
কিন্তু সেদিক থেকেও দেখি নাই যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম কোনো কিছু হয়নি। আমরা শুধু দেখি যে ফেসবুকে যখন কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে কেউ যখন কথা বলে, তখন সেই বিষয়টা নিয়ে হয়তো বেশি আলোচনা হয়েছে, সেই বিষয় নিয়ে মামলা হয়েছে, সেই বিষয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে যেটা হওয়া দরকার ছিল বাংলাদেশে, সেরকম কোনো কিছু আমরা এখন আচ্ছা, দেখি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি মিজান ভাই, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের মধ্যে এই ধরনের যদি আমি বলি প্রস্তুতি নেই বা উদাসীনতা বা যাই হোক যে কোনো ধরনের জায়গায় হয়তো সেইটুকু আমরা গভর্নমেন্টের দেখি নাই, দেখতে পাই নাই। কিন্তু আমাদের যারা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসকে ওয়াচ করেন বা গভর্নমেন্টকে গাইড করেন, যে জার্নালিস্ট যারা আছেন, রিপোর্টার, সাংবাদিক যারা আছেন, তাদের ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা বা তাদের জানাশোনার বিষয়টা এটা কতখানি, তারা কি যথেষ্ট ইকুইপড বা তারা কি বিষয়গুলো সম্পর্কে আপডেটেড ইনফরমেশন জানে, যে যেটার কারণে তারা সরকারকে, সাধারণ মানুষকে সচেতন করতে পারে? তাদের বোধের জায়গাটা বা বোঝাপড়ার জায়গাটা কতখানি পরিষ্কার? আসলে সাংবাদিকদের তো অনেক বিষয় নিয়ে কাজ করতে হয়, যদিও আমরা যেমন আইসিটি এবং টেলিকম আমি বিশেষ করে কাজ করি। জি। তো সেই ক্ষেত্রে আমার হয়তো সাইবার সিকিউরিটি একটা ছোট পার্ট, কিন্তু আমি আরো অনেক বিষয় নিয়ে কাজ করি। এখন যদি এমন হতো, আপনি যেটা বলতেছিলেন যে গভর্নমেন্ট লেভেল থেকে কোনো কিছু হচ্ছে কিনা, আসলে গভর্নমেন্ট যদি এমন করতো যে আমাদের সাংবাদিকদের নিয়ে বিভিন্ন সময়, যেটা আপনার এইটাও হয়তো অনেক সময় করছে, যে এমন করতো যে সাংবাদিকদেরকে সিকিউরিটি বিষয় হয়তো ক্যাপাসিটি ডেভেলপ করা, এই বিষয় নিয়ে কাজ করছে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা দেখি না যে এখন পর্যন্ত কাজ করছে। যেহেতু সাংবাদিকরা হচ্ছে এখানে আমরা মিরর হিসেবে কাজ করি। আচ্ছা আচ্ছা, শিবলু ভাই মনে হয় কিছু যোগ করতে চাই আপনার সাথে, আমি শিবলু ভাইকে যাচ্ছি। আচ্ছা, উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এখানে নট অনলি সাংবাদিক, এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা ল তৈরি করতেছে, কিংবা ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে, কিংবা লয়ার যারা, এরা কেউই আসলে এরকম কোনো মানে অনলাইনের কোনো সিকিউরিটি কিংবা অনলাইনে কি টাইপের কাজ হচ্ছে কিংবা এটা দ্বারা কি কি করা পসিবল, এগুলো কিছুই নাই। ইভেন আমি অ্যাপ্রক্সিমেট 2009 এর দিকে একটা প্রবলেম নিয়ে আমি একটা লয়ারের কাছে যাই। তে সে লয়ার আমাকে বলল যে আসলে ফুল এলএলবি-তেই এই সাইবার সিকিউরিটির কোনো সিলেবাসের মধ্যেই কিছু নাই। হ্যাঁ, মানে সেই লয়ারটা মানে ফরচুনেটলি সে একটু জানতো, কারণ হচ্ছে সে হচ্ছে মাস্টার্সের থিসিস করছিল, সে হচ্ছে সাইবার সিকিউরিটি কিংবা অনলাইন ব্যাপার নিয়ে। ওইজন্য তার জানার সুযোগ হয়েছে, অল্প কিছু জানার সুযোগ হয়েছে, যতটুকু জানার সুযোগ হয়েছে সেটাও খুবই কম। হ্যাঁ, সো আমাদের লয়াররা কিছু জানে না, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যতটুকু জানে কিছুটা হচ্ছে ট্রেন আপ করা হয়, কিন্তু একদম থানা লেভেলে যদি আপনি যান, ওইখানে কয়জন কনস্টেবল কিংবা কয়জন ওসি এই জিনিসগুলো জানে, এই সব বিষয়ে আসলে যখন ট্রেন আপ গুলো করা হচ্ছে, যখন ট্রেনিং এ পাঠানো হচ্ছে পুলিশকে জয়েনের পরেই, তাদের কি একটা সাইবার সিকিউরিটি কিংবা টোটাল সাইবার ক্রাইম সিস্টেমের উপরে কোনো পড়ালেখা থেকে শুরু করে কিছুই নাই। আই ডোন্ট নো এক্স্যাক্টলি সেখানে আছে নাকি, কিন্তু তাদের অ্যাটিটিউডে বোঝা যায় যে তারা কিছুই জানে না এই সম্পর্কে। হ্যাঁ, বা এমন হতে পারে যে আপনি যেমন বলছিলেন যে এলএলবির যে সিলেবাস, এখানে বিষয়টি নাই, আরো হয়তো 5 বছর 6 বছর আগে কথা বলছেন, এখনো নাই। এখনো নাই, আই এম শিওর, বিকজ আমার কয়েকটা বন্ধু আছে যারা হচ্ছে লয়ার এলএলবি শেষ করে আসছে, তারা বলতেছে না এরকম কিছুই নাই। অনেকে হয়তো ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে পড়াশোনা করেন বা বিভিন্ন জার্নাল ঘাটাঘাটি করেন। তো এইটা আমার মনে হয় যে সোহেল ভাই যেটা বলছিলেন আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরে, শুধু জার্নালিস্ট না, বা যারা ই কমার্স নিয়ে কাজ করেন, ব্যাংকিং এ কাজ করেন, যারা ইভেন যারা এমনও তো হতে পারে যে যারা স্টুডেন্ট স্কুলে পড়ছে, তাদের পাঠ্যপুস্তকের মধ্যেও তো এই বিষয়গুলো থাকা দরকার। কারণ আপনি একদিক থেকে অনেক কাজ করবেন, ডিজিটাল হবে, আইসিটি বেসড সবকিছু হয়ে যাবে, কিন্তু যদি আমি পাশাপাশি সিকিউরিটি বিষয়টাকে ঠিকমতো মানুষের মাথার মধ্যে ঢুকাতে না পারি, কি যে জিনিসটা আমাদের মানে দৈনন্দিন জীবনে আইসিটিটা কিংবা টেকনোলজি এমন ভাবে প্রবেশ করে ফেলছে যে আমাদের এটা জানা খুবই জরুরি। যেরকম আমরা ক্লাস 1, 2, 3-তে পড়তেছে হাত ধুতে হবে, হ্যাঁ, বিকজ হাতে অনেক জার্ম থাকতে পারে, তোমার রোগ হতে পারে। আমাদের ছোটবেলায় এটাও জানা দরকার যে তুমি হচ্ছে অনলাইনে তুমি সাইট ভিজিট করবা, এই টাইপের কোনো সাইটে ঢুকবা না, কারণ এগুলো হচ্ছে স্প্যামিং সাইট হতে পারে, এখানে হচ্ছে ম্যালওয়্যার থাকতে পারে, কিভাবে তুমি ম্যালওয়্যারের সাইট বুঝবা, ঠিক আছে, এরকম।
তাদের নলেজ দেওয়া দরকার, ঠিক আছে? কারণ এইটা আপনি মানে এটা দৈনন্দিন জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে যে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। অফ কোর্স আপনি হচ্ছে আজকাল ক্লাস 4-5 এর ছেলেমেয়েরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতেছে, তারা হচ্ছে যে কোনো অ্যাপস নামাই ফেলতেছে, সেই অ্যাপসে তার হচ্ছে ফুল ফ্যামিলির ফোন নাম্বার আছে, ছবি আছে, সবগুলা সেখানে মানে হ্যাকারদের কাছে চলে যেতে পারে যদি আপনি উল্টাপাল্টা কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতেছেন, হ্যাঁ, যেটা ট্রাস্টেড না। হ্যাঁ, সো বাচ্চাদেরকেও শেখানো দরকার যে কতটুকু তোমার সাইবার নিরাপত্তার জিনিসগুলা কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, এবং সাইবার মানে এই সাইবারের ক্রাইমটা কি, এই জিনিসটা আমি মনে করি যে ক্লাস 2, 3, 4 থেকেই তাদের জানা উচিত বিষয়টা। আবার মিজানুর রহমান সোহেল, আপনার কাছে জানতে চাইবো যে এটা বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের এটিএম থেকে টাকা, সেটা এক ধরনের ক্রাইম, সাইবার ক্রাইম, যে কোনো না কোনো ভাবে টেকনোলজিকে ব্যবহার করে তারা হয়তো কার্ড ক্লোন করে নিয়ে, চুরি করে নিয়ে। তো বাংলাদেশ ব্যাংকের বাইরে যেগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বড় বড় ব্যাংক বা প্রতিষ্ঠান আছে, তাদের কি বিষয়টা নিয়ে তারা কি ভাবতে শুরু করেছেন, নাকি তারা আগে থেকে ভাবছিলেন এখন আরো সিরিয়াস হয়েছে? তাদের অ্যাটিটিউডটা কি এখন, বা তাদের চিন্তা ভাবনার বিষয়টা কি? আমি আসলে তাদের বিষয়ে এভাবে বলতে পারবো না যে তারা আসলে কি করতেছে। তবে আমি অনেকদিন আগে থেকে জানি যে বাংলাদেশে এখন তো আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হ্যাক করা হলো, কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু হ্যাক হয়েছে। বিশেষ করে আমরা দেখছি যে যারা ভিওআইপি ব্যবসা করে, ওদের অ্যাকাউন্ট বাংলাদেশি হ্যাকাররা অনেক সময় হ্যাক করে ওদের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ওই টাকাগুলো ওরা নিজেরা ইউজ করতো, এবং ওই টাকা দিয়ে তারা বিভিন্ন সময় কেনাকাটাও করছে, এরকম খবর আমরা জানি। কিন্তু এরা এখন কি ভাববে, কি চিন্তা করবে সেটা আমি জানি না। কিন্তু এখন দেখি যে বিভিন্ন মিডিয়াতে যখন আলোচনা হচ্ছে, এখন অনেকেই ভয় পাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের মতো একটা বড় প্রতিষ্ঠান, তাদের কাছ থেকে যখন এটা হ্যাক হয়ে গেল, এখন তো তাইলে অন্যরা কি করবে আসলে। এবং এর কিছুদিন আগে যেটা দেখলাম যে এটিএম থেকেও টাকা, অন্য লোকের টাকা উঠে নিয়ে গেছে, আর আরেকজনে সে নিয়ে নিল, উঠে নিয়ে গেল। এখানে আমি একটা ছোট্ট বিরতিতে যাব, তারপরে আবার আসবো। আমি আরো অনেক কথা বলবো আপনাদের সাথে, বিরতি যাওয়ার সময় হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো দুজনকে নিয়ে, আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। আজ কি খেতে চাও? চিকেন, নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো, আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। প্রতি বাইটে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। কি রে স্বাদ! কঠিন সমস্যা সমাধান করতে বাচ্চারা টাইম নেয় না, এজন্য আমার আছে সার্ফ এক্সেল, যা সবচেয়ে কঠিন দাগ দূর করে অর্ধেক সময়ে। নতুন সার্ফ এক্সেল। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডসের অঙ্গীকার। পেট ব্যথা করছে। এখানে বাইরের পিৎজা, বার্গার, ব্যথা তো হবেই, তাই না? বাবা, তোমারও কি এমন ব্যথা হতো? খাবার তো বদলেছেই, কিন্তু জীবাণুরাও হয়েছে শক্তিশালী। জীবাণুরা এখান থেকে এখানে, তারপর ডায়রিয়া, পেট ব্যথা। তাহলে লন্ডনের RSPH দ্বারা স্বীকৃত নতুন লাইফ বয় 10টি রোগ সংক্রমণকারী শক্তিশালী জীবাণু থেকে দেয় সুরক্ষা। প্রিয়
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আমরা আজকে কথা বলছি অনলাইনে নিরাপত্তা বিষয়ে। আপনারা জানেন যে সারা দেশের একটা প্রধান গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণের অর্থ, সেটা $100 মিলিয়ন বেশি পরিমাণ টাকা লোপাট হয়ে যাওয়া বা পাচার হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া। তো এইটার সাথে সাথে অনেকগুলো বিষয় চলে আসছে যে আমরা আসলে শুধু বাংলাদেশ ব্যাংক কিনা, যে আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে নিরাপত্তা বিষয়টি সামনে চলে আসছে। আমরা কথা বলছিলাম মমিনুল ইসলাম শিপলুর সাথে এবং আমাদের মিজানুর রহমান সোহেল আমাদের স্কাইপেতে যুক্ত হয়েছেন। আমরা কথা বলে এক পর্যায়ে জানতে চাচ্ছিলাম যে এই যে বুথ থেকে টাকা চুরি করার ক্ষেত্রে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছেন? এখানে একটা টোটাল সিস্টেমের এখানে একটা ইনভলভমেন্ট থাকে, হ্যাঁ, আর প্লাস এখানে কিছু লয়ের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আমরা সেই লগুলা জানিও না, করিও না। হ্যাঁ, সেটা ফার্স্ট কথা হচ্ছে যে এই স্কিমিং ডিভাইসগুলো কোথায় থেকে, স্কিমিং ডিভাইস থেকে করা হচ্ছে মিডিয়া কল্যাণে আমরা সবকিছু জানলাম, কিন্তু স্কিমিং ডিভাইসগুলো কে আনতেছে, কোথায় থেকে পাওয়া যায়? আপনি যদি alibaba.com-এ যান, স্কিমিং ডিভাইস দিয়ে আপনি সার্চ দেন, থাউজেন্ডস অফ স্কিমিং ডিভাইস পাওয়া যায়, খুব সস্তা। হ্যাঁ, এবং খুব সস্তা। আপনি হচ্ছে $30 থেকে $300 মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে আমিও কালকে স্কিমিং ডিভাইস এনে আমি বসাই দিয়ে আমিও তো কালকে টাকা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে এই যে মানে জিনিসগুলো আসতেছে, মানে এই জিনিসগুলোকে ফার্স্টে প্রতিরোধ করতে হবে। আচ্ছা, আমি স্কিমিং ডিভাইস থেকে আমি আপনার কার্ডের সব ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। সেকেন্ড হচ্ছে ক্লোন কার্ড বানাইতে হবে। তো সেটা কিভাবে বানাবো? বাংলাদেশে কোথায় কোথায় কারা বানায় তাদেরকে ধরতে হবে। ঠিক আছে, কারণ এবং এখানে গভর্নমেন্টের একটা মানে স্ট্রিক্ট একটা কন্ট্রোল থাকতে হবে যে এই পারসনগুলো, এই কোম্পানিগুলো, যেমন সিকিউরিটি প্রিন্টিং প্রেস, আপনি যাকে তাকে তো চেক বানানোর মতো আপনি প্রিন্টিং আপনি দিতে পারেন না। সো আপনি ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বানাইতে পারতেছে, এরকম যে কাউকে আপনি এই অনুমতি দিতে পারেন না। এই মেশিন আনলেই আপনি কালকে থেকে প্রোডাকশন শুরু করবেন। এটা কি ওপেন, যে কেউ আনতে পারে? এটা এক্স্যাক্টলি আমি জানি না, কিন্তু যারা করতেছে, আমি বাংলাদেশের এখনকার বিষয়টা খুব কঠিন না? কঠিন না। আচ্ছা, আমি সোহেল ভাইয়ের কাছে যাব। সোহেল ভাই, এই যে শিপলু ভাই যেটা বলছেন যে উনি আইন করা বা নিরাপত্তা বিষয়টি জোরদার করা বা খুবই কড়াকড়ি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এত কড়াকড়ি বা এত আইন করে কি সম্ভব, নাকি সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ? কি মনে হয়, আপনি কি বলবেন? আইন তো আমরা সবসময় দেখি, শুধু সাইবার সিকিউরিটি না, যেই বিষয়ে আপনি আইন করেন না কেন সেই বিষয়ে আইনের পরেও মানুষ দুর্নীতি বলেন, চুরি করা বলেন, কাজ করবে, ফাঁকফোকর গুলো তো থাকবেই। কিন্তু আমার মনে হয় যে যদি সচেতন করা যায় তাহলে অবশ্যই মানুষ হবে, সচেতন হলেই তখন না সবাই জানবে এবং তখন মানুষ করতে পারবে যে কি করা দরকার আর কি না করা দরকার। আমি এখানে আইন করে রাখলাম, আমি তো আইনও বুঝি না। আমি এখানে একটা কথা বলতেছি, হ্যাঁ, মানে সচেতন মানুষ সবাই আমরা, কিন্তু যেই লোক হচ্ছে স্কিমিং করে আপনার হচ্ছে আপনার পুরো ডেবিট কার্ডের ইনফরমেশনটা নিয়ে নিচ্ছে, হ্যাঁ, সেই ইনফরমেশনটা দিয়ে আরেকজন হচ্ছে ক্লোন কার্ড বানাচ্ছে, সেই লোক যদি অসচেতন হয় আপনি কিভাবে করবেন? কিন্তু আপনি যদি এরকম একটা বিগ প্ল্যান্টি থাকে যে আপনার এ ধরনের অপরাধ করলে মানে এখান থেকে কার্ডটা তৈরি হয়েছে, এটা কোনো মতে যদি বুঝতে পারে, তাকে তার বিজনেস থেকে শুরু করে A to Z তার সবকিছু ক্রোক করা হবে। হ্যাঁ, তখন কিন্তু সে মানে গেলেই কিন্তু বানাইতে পারবে না। হ্যাঁ, যেরকম ইভেন আমরা আইডি কার্ডগুলো, যেগুলো সিকিউরিটি আইডি কার্ড, যেগুলো থেকে পাঞ্চ করে আমরা ঢুকে, এই জিনিসগুলো যে কেউ বানাইতে পারে। আমি আমার প্রতিষ্ঠানের ওয়ার্কারদের জন্য যখন আইডি কার্ড বানাইতে গেলাম, ফুটপাতে পাওয়া যায়, হ্যাঁ, আমাকে বলতেছে ভাই আপনি কি পাঞ্চ করারটা লাগবে না নরমালটা লাগবে? আমি বললাম পাঞ্চ করারটা আপনারা কিভাবে এটার অনুমতি পেলেন একটা সিম্পল একটা দোকানে? হ্যাঁ, তো এই সিকিউরিটি জিনিসগুলোর জন্য আমাদের গণসচেতনতা যতটুকু দরকার ততটুকু দরকার হচ্ছে আইন, এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদেরকেও এই সম্পর্কে খুবই ভালো একটা ধারণা থাকার দরকার। যে মানে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলা মানে অত বেশি ধারণা না থাকার কারণে আরেকজন একটা ইনোসেন্ট আরেকজন মানুষ এটা ভিকটিম হতে পারে। ধন্যবাদ। সুলভ, আপনি কিছু যোগ করতে চান এই বিষয়ে বা আপনার কোনো মতামত আছে কিনা? আমি সচেতনতার পক্ষে আসলে। শিপলু ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আমরা দেখছি এক সময় বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট বারবার হ্যাক হয়ে যেত। এখন দেখা গেছে যে মানুষ যখন সচেতন হয়েছে যে আমরা
টু স্টেপে আমার সিকিউরিটি যখন আমি দিয়ে রাখলাম বা করে রাখলাম, তখন কিন্তু আমার ওই হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাচ্ছে। সচেতনতা আসলে সবার দরকার। আপনি প্রশিক্ষণের কথা বললেন, তো প্রশিক্ষণ নিলেও তো সচেতনতাই হলো। সেই ক্ষেত্রে আমি যেমন সচেতন হলাম, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী সচেতন হলো, সাধারণ মানুষের সচেতন হলো। আচ্ছা, এইখানে যেহেতু শুধু আইন দিয়ে আসলে কোনো কিছুই আসলে কোনো কিছু সমাধান করা যায় না। আচ্ছা, এখানে আপনি যখন ফেসবুক আইনও দরকার। হ্যাঁ শিবলু ভাই বলেন। আচ্ছা, আপনি যখন ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশনের কথা বলতেছেন, ফেসবুকে বা জিমেইলে আমরা দেখেছি যে আপনি আমার পাসওয়ার্ড পেলেও কিন্তু আপনি আমার ইমেল ঢুকতে পারবেন না, আপনাকে যদি তো সেই ক্ষেত্রে একটা ইয়ে আছে। আমি কয়েকদিন আগে আলিবাবাতে স্কিমিং ডিভাইস নিয়ে আমি একটু পড়ালেখা করতে গিয়ে দেখলাম এখানে অ্যান্টি স্কিমিং ডিভাইসও অনেক আছে। আপনি দেখেন যে আপনি ফেসবুকের নিরাপত্তা দিচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে, মানে এইখানে আপনি আরেকজনকে আটকে দিচ্ছেন আরেকটা মেথডের থ্রুতে। সো এরকম স্কিমিং ডিভাইস বসাইলেও এটার এগেনস্টে অ্যান্টি স্কিমিং ডিভাইসগুলো, মানে যদি গভর্নমেন্ট থেকে কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে এটা রুল করে দেয় প্রত্যেকটা এটিএম এ অ্যান্টি স্কিমিং ডিভাইস লাগাতে হবে, তখন আমার মনে কিন্তু হয় বলা হয়েছে তো যে ওই ঘটনা ঘটার পর থেকে যে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে এর মধ্যে স্কিমিং অ্যান্টি স্কিমিং ডিভাইস। আচ্ছা, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা আবার সেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার বিষয়ে যদি একটু জানতে চাই, আপনার কাছে প্রথমে জানবো সেটা হচ্ছে যে এই যে ধরা পড়লো আলটিমেটলি, যে আমরা বাইরে থেকে জানতে পারলাম, বা এইটা তো অনেকে বলছেন বা লেখালেখি হচ্ছে যে এটা বাংলাদেশ থেকে এই ঘটনাটি ঘটেছে। তো এইটা কিভাবে নিশ্চিত হয়ে গেল যে বাংলাদেশ থেকে এই ঘটনাটি ঘটেছে, বা এটার সাথে ভেতরের লোক কাছে যারা এটার সাথে কাজ করেন যুক্ত, তারা এটার সাথে জড়িত? আসলে এইটা বাংলাদেশ ব্যাংকের কোনো কম্পিউটার থেকে যেভাবেই হোক, এটা হচ্ছে একটা তাদের কাছে অ্যাডভাইস পাঠানো হয়েছে, হ্যাঁ, অ্যাডভাইস পেমেন্ট অ্যাডভাইস পাঠানো হয়েছে, তারপরে তারা টাকাটা ট্রান্সফার করছে। তো এখন এইখানে হতে পারে যে বাংলাদেশ ব্যাংকের যেই কম্পিউটারগুলো আছে সেগুলোর নিরাপত্তা কতটুকু, সেখানে হয় কোনো পার্সন সরাসরি করছে, অথবা সেই কম্পিউটারগুলোকে সামহাউ হ্যাক করে তাদের সেটা নেটওয়ার্কের একটা কন্ট্রোল নিয়ে সেখান থেকে রিমোটলি যা হচ্ছে বলতেছে, মানে যেই আর কি সিগন্যাল দিচ্ছে সেটাই হচ্ছে এরকম কিছু। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার থেকে যাচ্ছে হ্যাকারদের। হ্যাঁ, সামহাউ কেউ বাংলাদেশ ব্যাংকের ফুল কম্পিউটার সিস্টেমটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটা কোশ্চেন, এটা কি জানা গেছে যে এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ, নাকি নিরাপত্তা ভালো ব্যবস্থা তারপরেও ওটা হয়েছে? আমি আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে তো সংশ্লিষ্ট না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটা বাংলাদেশের বেশি বড় না মিডিয়াম সাইজের একটা কর্পোরেটর কয়েকদিন আগে কাজ করছি। তো সেখানে তাদের শুধু মেল সিস্টেমের জন্যই এত বেশি নিরাপত্তা দেখলাম, মানে অনেক বেশি আর কি। তাদের নিজস্ব রুমে নিজস্ব সার্ভার দিয়ে তারা মেল করছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের মতো একটা মানে সেন্ট্রাল ব্যাংক, সেখানে কিভাবে মানে তাদের সিকিউরিটি এক্সপার্ট থাকবে না, তারপরে তাদের নেটওয়ার্কটা কন্ট্রোল থাকবে না, সেটা কিভাবে পসিবল? এরকম অনেক প্রশ্ন আসছে। আমি আমাদের যেহেতু সময় শেষের দিকে, মোটামুটি আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় আমি জানতে চাইবো। সোহেল ভাই, আপনার কাছে যেটা শুনবো, যেটা হচ্ছে যে এই আমাদের দেখতে পাচ্ছি যে মোবাইলের সিমগুলো আবার নতুন করে নিবন্ধন করা হচ্ছে, তারপর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কি আমাদেরকে পরবর্তীতে নিরাপদ ট্রানজাকশন বলি বা নিরাপদ অনলাইনে নিরাপত্তা দিতে হেল্প করবে কিনা? আমার মনে হয় যে এটা অবশ্যই হেল্প করবে, কিন্তু আমরা দেখছি যে এর মধ্যে অনেকেই অনেক কিছু গুজব ছড়াচ্ছে যে আঙ্গুলের ছাপ নিলে এই আঙ্গুলের ছাপটা হচ্ছে বিদেশে পাচার হয়ে যাবে কিনা, বা এই আঙ্গুলের ছাপ নিয়ে কোনো কিছু করা হবে কিনা। আমি যতটুকু আমার ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে বুঝলাম যে আসলে এই আঙ্গুলের ছাপগুলো আসলে শুধু ভেরিফিকেশন করার জন্য নেওয়া হচ্ছে, এখন যেটা মানে সিম রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে। এই জায়গায় কিন্তু আঙ্গুলের ছাপ কেউ নিচ্ছে না, বা বাইরে যারা আমরা দেখি বিভিন্ন রাস্তায় এই আঙ্গুলের ছাপগুলো নিচ্ছে, ওরা কিন্তু কোনোভাবে সংরক্ষণ আসলে করতে পারে না। এইটা শুধুমাত্র ভেরিফিকেশনের জন্য নেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই যে এত বাংলাদেশে এত মানুষ, বা এই যে এত মানুষ যে সিম ইউজ করে, এইটাকে আদৌ কি এক্সেস ইউজার যে আছে এদেরকে আদৌ কি এটার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে কিনা, সেটা আমার সন্দেহ হয়। এবং যদি নিয়ে আসা যায়, আমার মনে হয় যে সেক্ষেত্রে আমাদের দেশের নিরাপত্তা অবশ্যই বাড়বে, এবং যারা অপরাধী আছে তারাও হয়তো অপরাধ করার সময় একটু ভেবেচিন্তে অপরাধ। সুতরাং আমি এটার পক্ষে, এবং আমার মনে হয় যে এটা করা উচিত। গুড, অনেক ধন্যবাদ। আমি শিবলু ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশ ব্যাংক, যে আমাদের ধরেন যে রাজকোষ যেটা বলি, রাষ্ট্রীয় যে
সব রিজার্ভ সিস্টেম বলি বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আমাদের প্রধান জায়গা নীতি নির্ধারণ করে আমাদের সমস্ত অভিভাবক আর কি কেন্দ্রীয় ব্যাংক আমাদের অন্য ব্যাংকে। এর বাইরে যে বিভিন্ন প্রাইভেট সেক্টর যে ব্যাংকগুলো আছে, পাশাপাশি আমি এটা বলছিলেন সোহেল ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, এর বাইরে ই কমার্স কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ছে। শেষ প্রশ্ন আপনার কাছে আমার, আমাদের যেহেতু সময় কম, যে এই ই কমার্স ইন্ডাস্ট্রি এটার জন্য কিন্তু এই নিরাপত্তার বিষয়টা খুবই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, বা তো তাদের জন্য কি করণীয় উচিত বা কি করতে আচ্ছা, পারে? এটার জন্য মানে অ্যাকচুয়ালি যেহেতু হুমকি এসেই যাচ্ছে, এখানে মানে ইউজার ইন থেকে দুইটা জিনিস আমরা দেখতে পারি। একটা হচ্ছে আমরা যখন যে কোনো ই কমার্স সাইটে আমরা যখন কোনো কিছু ক্রেডিট কার্ড দিব কিংবা ডেবিট কার্ড দিব, যে কোনো ইনফরমেশন দিব, তার আগে আমরা অবশ্যই দেখে নিব সেটা SSL সিকিউরড কিনা। SSL সিকিউরড হলে আপনার ইউজার ইন থেকেই আপনার সকল ইনফরমেশন তারা এনক্রিপ্ট করে ফেলবে এবং সেটা তাদের সার্ভার পর্যন্ত যাওয়া পর্যন্ত এনক্রিপ্ট করে ফেলবে। সো হ্যাক হওয়ার কোনো চান্স নাই। তো SSL সিকিউরড আমরা সাধারণ মানুষ বুঝবো কি করে? টেকনিক্যাল বিষয়। আপনি দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের এগেইনস্টে ফার্স্টের দিকে লেখা থাকে HTTP, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হ্যাঁ, তারপরে কোলন, তারপরে ডবল স্ল্যাশ, তারপরে আপনার সাইটের নামটা থাকে, ইউআরএলটা থাকে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি দেখি HTTPS, হ্যাঁ, তখনই আমরা এটা বুঝবো যে এটা হচ্ছে SSL সিকিউরড। হ্যাঁ, বেশি শক্ত মানে কি, যে এটা আপনার ইউজার ইন থেকে আপনাকে এনক্রিপ্ট করে আপনার ইনফরমেশনটা এনক্রিপ্ট করে ফেলতেছে। সো এটা আপনার অন্য কোথাও গেলেও সেটা আর কি বের করতে পারবে না। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যাওয়ার থেকে আমাদের মিডিয়াকে এটা মিডিয়াতে করতে হবে, মানে প্রচার করতে হবে যে অবশ্যই যখন একটা ওয়েবসাইটে দেখবেন যে HTTPS, তখনই আপনি সেখানে আপনার কার্ডের ইনফরমেশন গুলো দিবেন, এছাড়া আপনি কখনোই দিবেন না। আর সেকেন্ড একটা সেটা হচ্ছে খুবই পপুলার এখন বাংলাদেশে, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আপনি অনলাইনে অর্ডার দিলেন, অর্ডার দেওয়ার পরে আপনি কোনো টাকা দিবেন না, তারা আপনার বাসায় এসে প্রোডাক্ট দিয়ে যাবে, তারপরে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে আপনি টাকাটা দিচ্ছেন। এটা কি বাংলাদেশি ইনোভেশন? না, এটা অনেক আগে ইন্ডিয়াতে অলরেডি অনেক পপুলার, আমেরিকাতে আছে সব। আচ্ছা, আমি একদমই আপনাকে অনেক ধন্যবাদ। আমি একদমই শেষ প্রশ্ন সোহেল ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে সাংবাদিক যারা আছেন আপনারা, তারা কি একসাথে কাজ করতে পারে না এই বিষয়গুলো অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে? কারণ সরকারের একা পক্ষে তো সম্ভব না বিষয়গুলো। আমি দেখতেছি যে এখন তো মিডিয়াতে এটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, এবং আমি আজকেও যখন এই অনুষ্ঠানে আমাকে বলা হলো যে আমি কথা বলতে এটা নিয়ে অনেক স্টাডি করা শুরু করলাম, এবং দেখলাম অনেক মিডিয়াতেই এটা নিয়ে আলোচনা হয়েছে। তার মানে হচ্ছে যে এখন এই ঘটনা হওয়ার পর সাথে সাথেই কিন্তু আমরা দেখছি যে আমাদের সব মিডিয়াতে একত্রতার সাথেই কিন্তু সবাই এটা নিয়ে কাজ করতেছে, সবাই সচেতনতার সাথে কাজ করতেছে। এখানে আমার ছোট্ট একটা পরামর্শ আছে আমার যারা নিয়ে কাজ করে, ডিজিটাল অর্থনীতি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য ছোট্ট পরামর্শ হচ্ছে যে এটা যদি সরকার থেকে যদি বলা হয় বা করা হয় যে প্রত্যেকটা ডিজিটাল অর্থনীতির প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা অডিট করা হয়, সাইবার সিকিউরিটি নিয়ে বিষয়ে যদি অডিট করা হয়, তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলো একটু কমে আসবে। যারা হয়তো যে প্রতিষ্ঠানগুলো জানে না তাদেরকে হয়তো তখন জানানো যেতে পারে, আর যারা জানো তারা তখন নিরাপত্তা থাকে। অনেক ধন্যবাদ সোহেল ভাই আপনাকে। এই যে উনি সোহেল ভাই যেটা বলছিলেন যে মতো আমরা অনেক সময় দেখি না যে অগ্নিকাণ্ডের যদি ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা কিভাবে মোকাবিলা করব তার মহড়া করার জন্য এরকম হয়তো। তা আমরা আজকে দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানে বিষয়টা নিয়ে শেষ করছি। নিশ্চয় পরে আপনার এই বিষয়ে কথা বলবো। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি।